শুধু নিউজের দর্শক, আমরা আজকে ইরানের ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ যেটা চলছে গালফে, সেটা নিয়ে আরেকটু আপডেট, কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং সেটা খুব ইন্টারেস্টিং। এবং সেখানে আলটিমেটাম নামে একটা শব্দ এসছে, এটা ট্রাম্প দিয়েছে। সেটা হচ্ছে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে ইরানকে, টু ওপেন দা হরমুজ স্ট্রেইট, যাতে চলাচল করতে পারে জাহাজ টাহাজ। তো এটাকে অনেকে বলছে মানে ইরান হেসে উড়িয়ে দিয়েছে এই 48 ঘন্টা। তার কারণ হচ্ছে ট্রাম্পের এই ধরনের ঘন্টা বেঁধে দেওয়া বা এই ধরনের আলটিমেটাম দেওয়া বা এই ধরনের কথাবার্তা অনেক বলে, অনেক কিছুই বলে, প্রতি রাতেই বলে যে এটা একটা কেয়ামতের রাত হয়ে যাবে ইরানের জন্য। কিন্তু ওটা খুব একটা সাকসেসফুল হয় না। বরঞ্চ উল্টাটা হচ্ছে। উল্টাটা মানে হচ্ছে, আহ আপনারা জানেন যে ইরান, পারস্য বা ইরানে ইসরায়েল আহ, তাদের কি বলে গ্যাস ক্ষেত্র, সেটাতে অ্যাটাক করেছে। এবং এর ফলে রিটেলিয়েশন বা এর প্রতিঘাত হিসাবে ইরান আহ, হাইফা, যেটা নাকি তেল শোধনাগার ইসরায়েলের একমাত্র, সেখানে অ্যাটাক করেছে। এছাড়াও আরো কয়েকটা স্পটে সাউথের দিকে অ্যাটাক করেছে। আহ, এবং সেই অ্যাটাক গুলা খুব মানে বলবো যে ওটাতে ইসরায়েলের অবস্থা কাহিলের দিকে। এরপরে যেটা করেছে সেটা হচ্ছে ইসরায়েল ইরানের একটা নিউক্লিয়ার স্পট বা সাইটে অ্যাটাক করেছে, যদিও সেখানে দেখা গেছে যে নিউক্লিয়ার কিছু ছিল না, মানে ইউরেনিয়াম বা এই সমস্ত কোনো পদার্থ ছিল না, যার ফলে কোনো তেজস্ক্রিয়তা ছড়ায় নেই। বাট এইটার প্রতিঘাত হিসাবে ইরান আহ, যেটাকে বলে ডামিনো, একটা প্লেস যেখানে আহ, ইসরায়েলের নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে বলে সবার ধারণা। এবং সেটা হচ্ছে কিন্তু ইসরায়েল এটাকে বলে রিসার্চ সেন্টার। তাদের একটা রিসার্চ সেন্টার হিসাবে সবার কাছে তারা প্রচার করে। কিন্তু সবাই জানে যে এখানে তাদের নিউক্লিয়ার সেন্টারটা আছে। তো ওইটা ওই ওই সেন্টারে অ্যাটাক করেনি, কিন্তু সেন্টারের পাশে অ্যাটাক করেছে এবং তাতে অনেক মানুষের কি বলে হতাহতের খবর পাওয়া গেছে। আহ, ইসরায়েল এবং আমেরিকা, আপনারা জানেন যে আজকাল তারা হতাহতের খবর প্রচার করছে না। করছে না, তার কারণ হচ্ছে এতে তাদের আহ, কি বলে ফেস নষ্ট হবে, জনগণ ক্ষেপে যাবে। এই জন্য তারা সেগুলো প্রচার করছে না। কিন্তু অন্যান্য ভাবে জানা যাচ্ছে, যেমন ইসরায়েলে হসপিটাল গুলো আর রোগী নিতে পারছে না, এত রোগীতে ভরে গেছে। এবং 100-এর উপরে লোক ইনজিউর্ড হয়েছে এবং অনেকেই মারা গেছে, কিন্তু এগুলো প্রচার করছে না। কিন্তু অন্যান্য সোর্স থেকে জানা যাচ্ছে যে হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এটা কিভাবে সম্ভব হলো, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। হোয়াট হ্যাপেন, যে ইসরায়েল এটা নিয়ে আবার মানে এমন একটা আঘাত পেয়েছে ইসরায়েল, যে সে বাধ্য হয়ে এখন নেতানিয়াহু বলছে সারা পৃথিবীর তাদের বন্ধুদেরকে বলছে তোমরা এই যুদ্ধে যোগ দাও, তোমরা বাঁচাও। ইউএন রেজলিউশন আনার কথা বলছে ইসরায়েল, যে ইউএন কে তারা মানেই না। যে ইউএন এর অনেক এজেন্সিকে তারা ব্যান করে দিয়েছে, ইসরায়েলে কাজ করতে দিবে না, যেহেতু আমেরিকা ওখান থেকে উইথড্র করেছে ওই সমস্ত এজেন্সি থেকে। তো ইসরায়েল এখন মরিয়া, মরিয়া মানে বাঁচার জন্য আকুতি করছে বিভিন্ন জায়গায় তারা। এবং এমনকি আমেরিকাও, আমেরিকা যেমন ডোনাল্ড ট্রাম্প বলছে, প্রথমে তো বললো যে আমরা শিপ পাঠিয়ে আমরা সবকিছু উদ্ধার করে নিয়ে আসবো, যে, কি বলে সোলজার পাঠিয়ে আমরা হরমুজ প্রণালী দখল করে নিব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন বলছে যে না, এটা তো হরমুজ প্রণালীতে তো আমাদের কিছুই যায় না, আমাদের কোনো তেলও যায় না, আসেও না, কিছু হয় না। আমেরিকা বলছে, তো ফলে এখানে আমাদের তো কোনো স্টেক নাই হরমুজ প্রণালীতে। তো এখানে তো অ্যাকচুয়ালি স্টেক আছে জাপান, সাউথ কোরিয়া, ইন্ডিয়া, চায়না, এদের স্টেক আছে, রাশিয়া, এদের স্টেক আছে, আমাদের তো কিছু নেই। তো ওরা ওদের ব্যবস্থা করুক, আমরা কেন এখানে হাত দিতে যাব? তো ওদেরকে বলছে যে তোমরা এটা করো। কিন্তু প্রবলেম হচ্ছে, স্টেক থাকুক আমেরিকার আর না থাকুক, তেলের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আমেরিকা যখন বলল যে ইরানকে
ইরানের তেল ফ্রি, 1 মাসের জন্য স্যাংশন মুক্ত, ইরান তেল বিক্রি করতে পারবে। তখন দেখা গেল, এবং রাশিয়ান তেল উন্মুক্ত করলো, তখন দেখা গেল যে তেলের দাম $100 নিচে নেমে গেল। তো ট্রাম্প সাকসেসফুল হয়েছিল এই সময়। বাট যখন এরকম একটা পরিস্থিতিতে, যখন আবার ইসরায়েল অ্যাটাক করলো আহ, ইরানের তেল সাইটে, তখন দেখা গেল ইরানও রিটালিয়েট করলো। হাইফা, তারপরে সৌদি আরব, তারপরে কুয়েত, ইউরেটার সব তেল খনি এবং অ্যাটাক করলো। তখন যেমন কাতারে কাতারে অ্যাটাক করলো, কাতারের অলমোস্ট 50 to 16% প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। এই অ্যাটাকের পরে হুড়হুড় করে তেলের দাম আবার 115-এ চলে গেল পার ব্যারেল, $115 পার ব্যারেল। তো এইভাবে ওঠানামা করছে। এবং এতে আমরা জানি যে ট্রাম্পের একজন ইসরায়েল প্রেমী সেনেটর আছেন, লিন্ডসে গ্রাহাম। তিনি অলরেডি টুইটও করেছিলেন যে ট্রাম্প এতটা ক্ষেপেনি কখন। তার কারণ ট্রাম্পের একটাই প্রবলেম, সেটা হচ্ছে তেল আসুক যাক এখান থেকে, আমেরিকার তেল থাকুক না থাকুক, তেলের যে দাম সেটা ট্রাম্প কন্ট্রোল করতে পারে না। সেটা ইন্টারন্যাশনালি ডিমান্ড সাপ্লাইয়ের উপরে কন্ট্রোল হয়, এবং সেই দামেই সবাইকে কিনতে হয়। এরকম না যে আমি আমার দামে কিনলাম, আমি আমার মতো করে কিনলাম, ইটস নট লাইক দ্যাট। তো আহ, এখন ব্যাপার হলো যে এতে কি দাঁড়ালো। ইরান এ তেলের ডিপোয় আক্রমণ করাতে যেটা দাঁড়ালো সেটা হলো তেলের দাম বেড়ে গেল, এবং ট্রাম্প এটাতে বিপদে পড়ে গেল। কিন্তু নেতানিয়াহুর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, নেতানিয়াহু আম, একদিকে সে করাপশন কেসে আছে, মানে তার এগেনস্টে করাপশন কেস, এবং সেটাতে তার জেলও হয়ে যেতে পারে। এবং এছাড়াও সে তো ইন্টারন্যাশনালি একটা মানে ওয়ার ক্রিমিনাল, মানে তাকে তো, সে তো মানে ওয়ার ক্রাইম করেছে, বিশেষ করে গাজায়, যেখানে 20,000 বাচ্চা এবং 20,000 নারী মারা গেছে। তো মানে অ্যাপ্রক্সিমেট। তো এটা এটা একটা বিরাট প্রবলেম নেতানিয়াহুর জন্য। এবং নেতানিয়াহু একমাত্র উপায় হচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং ইসরায়েলকে ধ্বংস করে ফেলা, নিজেও ধ্বংস হওয়া, ইসরায়েলকে ধ্বংস করে ফেলা। মানে নিজে সে ধ্বংস হলে সবাইকে ধ্বংস হবে, এরকম একটা সিচুয়েশন। যার কারণে সে প্ররোচনা দিয়ে ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছে। এবং ট্রাম্পকে বোঝাতে গিয়ে এই যে যার নাম বললাম, যে সিনেটর লিন্ডসে গ্রাহাম, তিনি ইসরায়েলে গেছিলেন, নেতানিয়াহুকে উনি স্কুলিং করেছেন। স্কুলিং মানে যেটাকে বলে হচ্ছে কোচিং করেছেন, যে কিভাবে ট্রাম্পকে কনভিন্স করতে হবে। সো ট্রাম্প ওয়াজ কোচড ট্রাম্প ওয়াজ কোচড বাই নেতানিয়াহু। মানে তাকে শিক্ষা দেওয়া হয়েছে, মানে শিক্ষা মানে তাকে বোঝানো হয়েছে যে কিভাবে কি করতে হবে না করতে হবে, কেন করতে হবে, দিজ আর দ্য থিংস। এবং আমরা আরো একটা খবর পেয়েছি যে ফক্স নিউজের যিনি ওনার, রিসেন্টলি উনি ওনার হয়েছেন, উনি ফক্স নিউজ কিনে নিয়েছেন, রুপার্ট মার্ডাক। উনি একটা মিডিয়া mogul, আমরা সবাই জানি। উনি ট্রাম্পকে প্রেসার করেছে উইথ নেতানিয়াহু, লিন্ডসে গ্রাহাম, যে যুদ্ধে যাওয়ার জন্য। যার ফলে ইভেন চিফ অফ স্টাফের কথাও শোনে নেই, ওয়াশিংটন চিফ অফ স্টাফ যিনি আছেন তার কথাও শোনেনি ট্রাম্প। রুবিওর কথাও শোনেনি, ভ্যান্সের কথাও শোনেনি। যার ফলে দেখি যে আমরা, রুবিও লিক করে দিয়েছে যে ইসরায়েলের কারণে যুদ্ধে গেছে। আহ ভ্যান্সও বলেছে যে এই যুদ্ধ আহ, ঠিক হচ্ছে কিনা। এবং সে একটা জায়গায় বলেছে যে আমি যদি বেশি কথা বলি তাহলে আমাকেও জেলে যেতে হবে। সিচুয়েশন রুম থেকে এসে সে বলেছে যে সিচুয়েশন রুমের অনেক কথাই হয় যেটা আমি রিভিল করতে পারি না, ইত্যাদি ইত্যাদি। তবে সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে একজন সিআইএ, ফর্মার সিআইএ এজেন্ট, তার একটা ইন্টারভিউতে সে বলেছে, যে নামটা আমি ভুলে গেছি, সে বলেছিল যে ট্রাম্প জানে ব্যাপারগুলো, এবং এই যে হরমুজ প্রণালীতে যে আটকিয়ে দিবে। যেমন আমরা জানি যে যখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তখন এই ইরান অ্যাটাকের একটা না করার একটা বড় কারণ ছিল বাইডেনের বা ডেমোক্রেটদের, যে সেটা হচ্ছে যে ইরানে যদি অ্যাটাক করে তাহলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। এটা মানে মানে জানা জিনিস আর কি, এটা নতুন কিছু না, মানে অবাক করা কিছু না, বন্ধ করে দিবে। যার ফলে বাইডেন ওখানে আর অ্যাটাক করে নেই। কিন্তু নেতানিয়াহু, লিন্ডসে গ্রাহাম এর বুদ্ধিতে যেটা করেছে সেটা হলো ট্রাম্পকে বুঝাতে পেরেছে যে এই যে মাদুরোকে যেভাবে তুমি
কারণ মাদুরোকে যখন তুলে আনার প্ল্যান চলছিল তখন অনেকে মানা করেছিল ট্রাম্পকে। এবং কিন্তু ট্রাম্প সেটাতে সাকসেসফুল হয়েছে, এবং ট্রাম্প দেখেছে ম্যাজিক ম্যাজিক অফ ট্রাম্প, ট্রাম্প কার্ড ট্রাম্পের। তো সে মাদুরোকে তুলে নিয়ে চলে এসেছে। মাদুরোর ভেনেজুয়েলা ইজ ওয়ান থিং, আর ইরান ইজ অ্যানাদার থিং। তো তারপরেও নেতানিয়াহু তাকে বোঝাতে সক্ষম হয়েছে যে ইরান ইজ এ পেপার টাইগার, ওদের আসলে কিছু নাই। ওদেরকে এক আঘাত করলেই, ওদের টপ লিডারদেরকে মেরে ফেললেই ওরা পুরো ধ্বংস হয়ে যাবে, নতুন রেজিম চেঞ্জ হয়ে যাবে, আমাদের একদিনের ব্যাপার, ওয়ান ডে মানে ইস্যু এটা। আমরা যাব, ওদের ধ্বংস করবো, এরপর রেজিম আমাদের লোকজন আছে পলিটিক্যালি, রেজিম চেঞ্জ করে ফেলবো, ব্যাস আমাদের আর কিছু করতে হবে না। তো এরকম একটা পরিস্থিতিতে ট্রাম্প সম্মত হয়েছিল যে আমরা যাব, বিনি বিনি বিসি যাব, দেখবো, জয় করবো, চলে সামথিং লাইক দিস। কিন্তু সেটা হয়নি। খামেনির মৃত্যুর আধা ঘন্টার ভেতরে ইরান রিটেলিয়েট করেছে, মানে ইরান প্রতিঘাত করেছে, যেটা সারা বিশ্বকে এবং ট্রাম্পকে এবং সবাইকে অবাক করেছে। পরে ট্রাম্পের তো এবং ইসরায়েলের মাধ্যমে প্রচুর গোলাবর্ষণ হয়েছে, এবং ইরান তো সেখান থেকে ইরানকে ধ্বংস করা যায়নি। কিন্তু কি করেছে ইসরায়েল এবং ইরান, এই যুক্তরাষ্ট্র, তারা তাদের বিশেষ করে যুক্তরাষ্ট্র টমাহক মিসাইল মেরেছে একটা স্কুলে। 180 জন মারা গেছে এর ভিতরে, মানে বিভিন্ন ধরনের সংখ্যা শুনছি, তবে মিনিমাম 120 জন বাচ্চা মেয়ে ছিল, যারা স্টুডেন্ট ছিল, ওখানে ক্লাস করছিল, পড়ছিল। এছাড়াও আমি একটা ইন্টারভিউ শুনেছি, তাদের পলিটিক্যাল অ্যানালাইসিস করেন তাদের ইরানের প্রফেসর মাদারানি। উনি একটা কথা বলেছেন যে এছাড়াও হসপিটালে অ্যাটাক হয়েছে, স্কোয়ার যেগুলোতে পাবলিক জমায়েত করে সেখানে অ্যাটাক করেছে, আম, কি বলে একটা জিমনেসিয়ামে অ্যাটাক করেছে, যেখানে ভলিবল প্লেয়াররা ভলিবল প্র্যাকটিস করছিল ইরানে। সো ইউ নো দ্যাট টোটাল সিভিল প্লেস গুলোতে ইসরায়েল একের পর এক অ্যাটাক করে যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে ইসরায়েল বুঝাতে চাচ্ছে যে জনগণ যদি অসন্তোষ হয় তাহলে তারা রেজিম চেঞ্জ করে ফেলবে। কিন্তু তার উল্টাটা হচ্ছে, যতবার অ্যাটাক করছে ততবার জনগণ খেপে উঠছে, আরো খেপে উঠছে। স্কোয়ারে তারা, আমরা টেলিভিশন ফুটেজ দেখেছি যে মিসাইল পড়ছে, কিন্তু স্কোয়ারের লোকজন ঠায় দাঁড়িয়ে আছে, এবং তারা, এবং একজন সাংবাদিক উনি কথা বলছিলেন টেলিভিশনে অন ক্যামেরা লাইভ, এবং উনি দেখা গেছে যে উনি দেখছেন মিসাইল কোথায় পড়ছে, কিন্তু কোনো ভাবহীন। এবং আমরা দেখেছি যে তাদের প্রেসিডেন্ট, তাদের যে পররাষ্ট্রমন্ত্রী, এবং আরো যে সিকিউরিটি যারা ছিল, যারা এখন আর নাই, তাদেরকে যেমন লাজারানি ইজ এ ভেরি স্কলারলি পার্সন, উনি হাফেজ কোরআন, এট দ্য সেম টাইম উনি কম্পিউটার সায়েন্স এবং ম্যাথমেটিক্স এর ওনার গ্রাজুয়েট আছে, এবং ওয়েস্টার্ন ফিলোসফিতে মাস্টার্স এবং পিএইচডি আছে। তো এই এই যে লাজারানি, এবং ইনি কিন্তু নিউক্লিয়ার নেগোসিয়েশনের সাথে ছিলেন। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ইরান কাদেরকে মারছে ধরে ধরে, যারা মডারেট, যারা সভ্য, যারা মডারেট মানে যারা মধ্যপন্থী, যারা অত এক্সট্রিমিস্ট না, আম, তাদেরকে মারছে। যারা নেগোসিয়েট করতে পারবে, যারা যুদ্ধটা থামাতে পারবে, তাদেরকে মারছে, যাতে যুদ্ধটা না থামে, যাতে যুদ্ধটা সারাক্ষণ চলতে থাকে। যেমন এখন যেহেতু এই অবস্থা হয়েছে, এখন মুস্তফা খামেনির আন্ডারে আইআরজিসি, যে ইসলামিক রিপাবলিক, ইরানিয়ান রিপাবলিক গার্ড, তারা এখন যুদ্ধ চালাচ্ছে, এবং তারা সাকসেসফুলি চালাচ্ছে। কিভাবে সাকসেসফুলি চালাচ্ছে সেটা বলছি। যে এই যে আহ, ইরানের যে ক্লাস্টার বোমাটা ফেলা হলো, এটাকে ক্লাস্টার বোমা বলছে, এবং নেতানিয়াহু বলছে যে এই ক্লাস্টার বোমা ফেলে এটা একটা ওয়ার ক্রাইম হয়েছে, দিস ইজ এ ওয়ার ক্রাইম। অথচ এই ইরান কিন্তু ক্লাস্টার বোমা ফেলবে না এরকম এগ্রিমেন্টে অন্যান্য দেশের সাথে সম্মতি দেয়নি, এগ্রি করেনি, যেটাতে আমেরিকাও এগ্রি করেনি, যেটাতে ইসরায়েলও এগ্রি করেনি। এবং ইসরায়েল 2006-এ লেবাননে এই ক্লাস্টার বোমা ফেলেছিল। এবং এবারও যেটা দেখছি যে সিভিলিয়ানদের উপর মেইন অ্যাটাক গুলো কিন্তু ইসরায়েল করছে। ইরান কিন্তু দেখে শুনে বুঝে মিলিটারি বড়জোর, এরপরে যেটা বলছে যে পাওয়ার, পোর্ট, এই সমস্ত জায়গায় তারা ইকোনমিক জায়গায় করছে, কিন্তু জনগণকে করছে না। এবং আরেকটা জিনিস যেটা করছে সেটা হচ্ছে আগে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, ইউ লিভ দ্য প্লেস, এখানে আমরা অ্যাটাক করবো, তোমরা এই জায়গাটা চলে যাও, ছেড়ে দাও। ইসরায়েল কিন্তু কিছু করছে না। ইসরায়েল হঠাৎ আচমকা আচমকা অ্যাটাক করছে, কোনো ওয়ার্নিং নাই, কিচ্ছু নাই। মানে ওয়ার ক্রাইমের যত রকম জিনিস আছে, সেটা যুক্তরাষ্ট্র ওই টমাহক যখন স্কুলে অ্যাটাক করলো,
এবং হসপিটাল এবং আদারওয়াইজ জিমনেসিয়াম পাবলিক প্লেসে যখন অ্যাটাক করছে ইসরায়েল, সেটা আহ এক সেকেন্ড, সেটা কি বলে খুব একটা পাবলিক মানে ইন্টারন্যাশনালি কন্ডেমড হচ্ছে না, বরঞ্চ ইরান কেন ক্লাস্টার বোমা মারছে বা এগুলো নিয়ে কথাবার্তা চলছে। এখন ক্লাস্টার বোমাটা এমন একটা জিনিস যেটা ইরানের 5 স্তর ভেদ করে ঢোকে। আম, যেটা ডমিনাতে করেছে সেটা হচ্ছে ওইখানে তাদের যে নিউক্লিয়ার প্ল্যান্ট আছে, যেহেতু ইরানের নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করেছে ইসরায়েল, তো ওইখানে যে নিউক্লিয়ার প্ল্যান্ট আছে সেই নিউক্লিয়ার প্ল্যান্টের পাশে পড়েছে বোমাটা। কিন্তু 100-এর মতো লোক বা আরো আরো লোক এবং অনেক হতাহতের ব্যাপার ঘটেছে। তো এটাতে ঘটনা হচ্ছে ক্লাস্টার বোমাটা কি, এটা যখন একটা জায়গায় একটা পর্যায়ে আসে, যখন মিসাইল আসে, তখন ওটা থেকে অনেকগুলো হেড বা অনেকগুলো মিসাইল, ছোট ছোট মিসাইল টাইপের ওইগুলো বেরিয়ে যায়। এবং এইগুলোর কোনো তখন ইয়ে থাকে না, আহ কোনো রকম ফোর্স, মানে কোনো আর্টিফিশিয়াল ফোর্স বা কিছু তৈরি হয় না, ওটা গ্র্যাভিটেশনে নেমে আসে। ফলে ওইটাকে ডিটেক্ট করার কোনো সিস্টেম নাই, ওইটার আগে পিছনে কিছু নাই, কোনো ডিজিটাল কিছু নাই, নাথিং। জাস্ট ওই একটা কি বলে গতির ফোর্সে, গ্র্যাভিটেশন ফোর্সে ওইটা নেমে আসে। এবং নেমে এসে যেটা হয়, সে ছোট 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 করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় সে ডিস্ট্রয় করে। আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে এই যে ডিস্ট্রয় করলো, এ কিন্তু সবকিছু ডিস্ট্রয় করে না, সবকিছু এই বোম যে ফুটে যাবে সারাক্ষণ সেটা হয় না, অনেক অনেক বোম মাটির নিচে বসে থাকে। এটা অনেক জায়গায় হয়েছে, এটা লেবাননে হয়েছে, এটা বিভিন্ন জায়গায় হয়েছে, যে এই এই বোমগুলো পরে সরাতে বছর পার হয়ে যায়। ইটস নট এ ম্যাটার অফ ইজি টাস্ক। তো লেবাননেও কিন্তু ইসরায়েল এই ধরনের বোম ফেলেছে, এবং এছাড়াও ইরান ক্লেম করছে যে কার্পেট বোম ফেলেছে ইরানে এই আহ, ইসরায়েল। কার্পেট বোম মানে সবকিছু, বিল্ডিং টিল্ডিং সবকিছু একদম ধূলিসাৎ করে দেওয়া। তো এগুলো সব মানে যে ইলিগেল অস্ত্র ইউজ করছে ইসরায়েল, তো ইরান বাধ্য হয়ে করছে। তো ইরান দেখাতে চাচ্ছে যে পাবলিক নুইসেন্সে ইসরায়েল যা করছে সেটার একটা রিটেলিয়েশন দরকার, এবং এখন তারা সেই জায়গাটা হাত দিয়েছে। এখন আমরা নিউক্লিয়ার ফ্যাসিলিটির কাছে আসি। নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে যেটা দেখা যাচ্ছে যে, যদিও ডাইরেক্ট সেন্টারে অ্যাটাক হয়নি বা বোম পড়েনি, কিন্তু যেটা নাকি নিউক্লিয়ার যে ইউএন এর যে সংস্থা আছে, তারা সন্দেহ করছে যে এখানে হয়তো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। তো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড এট দ্য সেম টাইম, হোয়াট নেতানিয়াহু আর ইসরায়েল ডিড, তারা লেবাননের সাউথ লেবাননকে তাদের নিজস্ব এরিয়া আর মানে অকুপাইড করে ফেলার জন্য তারা যোদ্ধা পাঠিয়েছে, বম করেছে, মানে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেখানে জনগণ থাকে সেখানে করেছে। এবং ওখানে আমরা দেখেছি যে অ্যারাউন্ড 120 কি বলে বাচ্চা মারা গেছে, শিশু, নারী আরো অনেক মারা গেছে, প্রায় হাজার খানেক জনগণের মারা গেছে। এবং ওখান থেকে প্রায় 8 লক্ষ লোক প্রতিস্থাপন হয়েছে, মানে দে মাইগ্রেটেড ফ্রম দ্যাট প্লেস। তো আর এছাড়াও হলেও লেবানন কিন্তু রিটেলিয়েট করেছিল এর আগে। এটা হলো লেটেস্ট নিউজ, এরপরে নিশ্চয়ই রিটেলিয়েশন আসতে থাকবে। অ্যাট দ্য সেম টাইম, আরো ওয়েস্টের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো আম, হুতি, যারা নাকি ইয়েমেনে, তারা এতদিন চুপচাপ অবজার্ভ করছিল। ইট ইজ অলসো স্ট্র্যাটেজি অফ ইরান, অবজার্ভ করছিল, এবং তারা সেখান থেকে এখন তারা ঘোষণা দিয়েছে যে রেড সি এর যে চকিং পয়েন্ট, এটা তারা এখন আটকে দিবে। মানে এখন রেড সি থেকেও জাহাজ যেতে পারবে না। তো দেখা যাক, আস্তে আস্তে এসকেলেশনই হচ্ছে, যুদ্ধ কমছে না, এসকেলেশন হচ্ছে। দিস ইজ ব্যাড ফর আমেরিকা, দিস ইজ ব্যাড ফর ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের কি বলে অ্যাপ্রুভাল রেট এমন তলানিতে পৌঁছেছে যে যেটা চিন্তাও করা যায় না। আম, যেমন তাদের তাদের যে রিপাবলিকানদের কাছে তার অ্যাপ্রুভাল রেট -40-তে নেমে গেছে। এবং যারা জনগণ এমনি নর্মাল নিউট্রাল, তাদের তো ওটা নেমে -60-তে চলে গেছে, যেটা নাকি অকল্পনীয়। মানে ডোনাল্ড ট্রাম্প ইজ এন্ড অলমোস্ট। এবং বিভিন্ন মিড টার্মের যে সমস্ত আহ, কথাবার্তা হচ্ছে, প্রাইমারি লেভেলে যে সমস্ত ইলেকশন হচ্ছে, রি ইলেকশন হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভরাডুবি খাচ্ছে।
এবং কি বলে রিপাবলিকানরা, এবং মেগা সাপোর্টাররাও খুব ক্ষেপে গেছে, কারণ মেগা সাপোর্টারদের দুইটা কারণে ডোনাল্ড ট্রাম্পকে ম্যাজিক মেইনলি ভোট দিয়েছিল। তার প্রথম কারণটা ছিল যুদ্ধ যাতে না হয়, কারণ বাইডেনের কারণে বলবো না, বাইডেনের সময় ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধ চলছিল তাতেই একটা ইকোনমির মানে খুব খারাপ অবস্থা চলে যাচ্ছিল, এবং সবকিছুর দাম বেড়ে যাচ্ছিল। তো তখন এই ইনফ্লেশন এবং এই কস্ট অফ লিভিং এর কারণে আমেরিকান জনগণ খেপে গেছিল বাইডেনের উপরে। আর এবং ভেবেছিল যে এটা কমবে, কিন্তু ইট ইজ বিকেম আদারওয়াইজ, মানে উল্টাটা হয়েছে। এখন ট্রাম্প এমন একটা যুদ্ধে জড়িয়েছে যে ইটস লাইক এ মাউস ট্র্যাপ। সে একটা মানে ইঁদুরের মতো একটা ট্র্যাপের ভিতরে ঢুকে গেছে, খাদ্য খাদ্য খাওয়ার জন্য, ওই খার্গের তেল নেওয়ার জন্য, বা নেতানিয়াহুর প্ররোচনা যে ইট ইজ এ কি বলবো, ইট ইজ এ পেপার টাইগার, এর কিছু নাই, এক ধাক্কা দিলেই পড়ে যাবে। তো এখন কোথায়, এখন তারা কোথায়? এখন নেতানিয়াহু আহ সারা পৃথিবীর কাছে মানে সাহায্য চাইছে, আমাদের বাঁচাও। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কেস। তার কারণ এই যে নিউক্লিয়ার সাইটের পাশে যে বোমাটা পড়েছে, তাতে এখানে তারা দাবি করতো যে 5 লেয়ার অফ ইন্টারসেপশন আছে। 5 লেয়ার, এটা না পারলে এটা, প্রথমটা না পারলে দ্বিতীয়, তৃতীয়, এবং লাস্টে একদম মানে ফিনিশিং এ। এখন দেখা গেল যে ইরান যে বোম মেরেছে, যে ক্লাস্টার বোম, সেটা ওই 5 লেয়ারকে ডজ করতে পারে, এবং এটাকে বলা হয় প্রবাবলি, ইফ আই এম নট মিস্টেকেন, ফাতু, মানে কনকোয়ারার। এটা হচ্ছে তাদের লেটেস্ট কি বলে মিসাইল, যেটা তারা মেরেছে। তো এখন এটার একটা টেকনোলজিক্যাল রেভলিউশন। এটা ইভেন কি বলে, যারা রাফায়েল সিস্টেম নিয়ে যারা ডিল করে ইরানের ভিতরে, এই ইসরায়েলের ভেতরে, তারা অলরেডি তাদের যে ডেপুটি ডিরেক্টর, সে বলেছে যে এটা এটা থামানো যাবে না, ইটস নট পসিবল, সারেন্ডার। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে ইসরায়েল পুরোপুরি এখন মার্সি, আন্ডার দ্য মার্সি, যেটা নাকি আমেরিকাও প্রোভাইড করতে পারছে না। তাদের প্যাট্রিয়ট থার্ড সিস্টেম, ইভেন তাদের যে কি বলে স্লিং অ্যারো, বিভিন্ন ধরনের সিস্টেম, যেটা নাকি নিশ্চিত রেডার প্রুফ, ইসরায়েল এখানে যে কোনো লোক থাকতে পারবে, কোনো প্রবলেম হবে না, যে কোনো মানে ইসরায়েলিরা থাকতে পারবে, কোনো ধরনের অ্যাটাক হবে না, বা কোনো ধরনের প্রবলেমে তারা পড়বে না। সেই মিথটা বা মিথ্যা বয়ানটা ধ্বংস হয়ে গেছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে এরা নট ইনভিনসিবল, উই ক্যান ইজিলি অ্যাটাক দেম, উই ক্যান ইজিলি ডিস্ট্রয় দেম। এই জিনিসটা প্রমাণ করে দিয়েছে। তো অনেকেই করছে, বলছে যে ট্রাম্পকে এখনই বেরিয়ে আসতে হবে যুদ্ধ থেকে। ট্রাম্প যে আরো অ্যাম্ফিবিয়ান শিপ নামাবে, আরো সোলজার পাঠাচ্ছে, কোথায় পাঠাবে, কিভাবে পাঠাবে? ওখানে পাঠানোর আগেই তো তারা ধ্বংস হয়ে যাবে, এবং এরপরেও যদি ধ্বংস নাও হয়, তাও এখানে তো থাকতে পারবে না। আর ইন দ্য মিন টাইম ইরান বলেছে যে ইরান মানে ইরানের যে প্রফেসর মাদারদানি, সে বলছে যে ওইটা তো আসলে ওইখানে তো খার্গে তো আমাদের তেলের ডিপো না। আমেরিকা বা ইসরায়েল তামাও মনে করছে ওইটা তেলের ডিপো, বলছে ওটা তেলের ডিপো না, ওইটা জাহাজে তেল তোলার সময় ওই তেলের ওই জায়গাটা তেলটা রাখা হয়, ওইখান থেকে পাইপে জাহাজে চলে যায়। দিস ইজ দ্য সিস্টেম, মানে এখানে ডিপোটা না, ওটা ধ্বংস করলে কোনো কিছু হবে না। ইন দ্য মিন টাইম ইরানকে যে স্যাংশন থেকে উঠিয়ে দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ইরান উইল গেইন $14 বিলিয়ন একটা ইয়ে পাবে, তারা ইনকাম করতে পারবে, এবং সেটা তারা অবশ্যই আমেরিকার এগেনস্টে কাজে লাগাবে, বা ইসরায়েলের এগেনস্টে কাজে লাগাবে। সেটা তারা ইনভেস্ট করবে, তারা তাদের, কারণ ইরানের ব্যাপার হচ্ছে খাওয়ার থেকেও তাদের ব্যাপার হচ্ছে যে আমরা যাতে বেঁচে থাকতে পারি। তার মানে যুদ্ধ সরঞ্জামাদি মোর ইম্পর্টেন্ট দেন ফুড, এরকম একটা অবস্থা। আর যেই ট্রাম্পের যে 48 ঘন্টার আলটিমেটাম, সেখানে ইরানের রিয়াকশন হচ্ছে, ইরান বলেছে 48 ঘন্টার পরে কি করবা তুমি, তুমি আমাদের সমস্ত কিছু বন্ধ করে দিবা, তেল গ্যাস সমস্ত কিছু ধ্বংস করে দিবা। ওকে ফাইন, যদি তেল গ্যাস ধ্বংস করে দাও, তাহলে আমরাও তোমার এখানে যা অবশিষ্ট আছে, গালফে তোমাদের যে শেয়ার আছে, এগুলো তো আমরা ধ্বংস করে দিব। এবং ইরান বলেছে যে আমরা উইদিন আমাদের যে তোমাদের যে ওয়াটার প্ল্যান্ট, এইগুলোর কানেকশন বন্ধ করে দিব, এবং তোমাদের যে মানে ওগুলো তো সব গালফ থেকে আছে, গালফের ওয়াটারকে তারা পরিশোধিত করে পানি খায়। সৌদি আরব 70% এই কাজ করে।
সমুদ্রের পানিকে লবণাক্ততা থেকে আহ, সরিয়ে তারা মিষ্টি পানি তৈরি করে। এবং এই যে বন্ধ করে দিবে, এবং ইলেকট্রিসিটির যে লাইনগুলো সেগুলো বন্ধ করে দিবে। মানে বলেছে আধা ঘন্টার ভিতরে সমস্ত গালফ কান্ট্রি গুলো দে উইল বি আন্ডার ডার্কনেস। এই জাতীয় থ্রেট ইরান দিয়েছে। এবং ইরানের যেই স্ট্র্যাটেজিক মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়ালি বাড়াচ্ছে, এবং খুব সিস্টেমেটিক্যালি ঠান্ডা মাথায় তারা ডিপ্লোমেসিও চালাচ্ছে। রিসেন্টলি দেখেছি যে রাশিয়া একটা উদ্যোগ নিয়েছে যে ডিপ্লোম্যাটিক্যালি এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য। চায়না বারবার বলছে এটা ঘটাও, অবসান ঘটাও। আহ এছাড়াও রাশিয়ার সাথে চায়না যোগ দিয়েছে। এছাড়াও মনে হয় আরো কয়েকটা দেশ যোগ দিয়েছে এই কারণে। এবং আরেকটা মুভমেন্ট দেখছি যে যারা ইরানের এই সমস্ত জায়গা থেকে তেল নিয়ে যাচ্ছে তারাও একটা প্যাক করার চেষ্টা করছে, যেখানে জাপান কোরিয়া এরা আছে, এবং মিডল ইস্টের কান্ট্রি গুলো কয়েকটা আছে, বাহরাইন এন্ড আদার থিংস। তো এই হলো বর্তমান পরিস্থিতি। ওমান হয়তো আবার লাইমলাইটে আসতে পারে, কারণ ওমানের সাথে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ হয়েছিল, মানে যে নেগোসিয়েশন হয়েছিল, সেটা ওমানের সাথেই হয়েছিল। আহ এখন ব্যাপার হচ্ছে যে আহ, আহ, ইসরায়েল নাকি ফসফেট বোমও মারছে লেবাননে। আই ডোন্ট হ্যাভ দ্যাট ক্লু, বাট শুনছি আর কি। তো এই জাতীয় মানে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। এবং আমরা দেখেছি যে লেবাননে ইসরায়েলের সোলজাররা তারা ছবি দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে, তারা ঘরে ঢুকে, জনগণের ঘরে ঢুকে ওখান থেকে জিনিসপত্র নিয়ে তারা বেরিয়ে আসছে, ফুলের টব হাবি জাবি, মানে আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে সবকিছুই দেখাচ্ছে, যে এই মানুষটা মারা গেছে তার জিনিসপত্র নিয়ে। মানে একটা মানে ইনহিউম্যান, মানে এটা আসলে ইন্টারন্যাশনালি এটা সাজে না, এটা সম্ভব না, কিন্তু সেগুলোই তারা করে চলেছে। আর আপনার যেটা বলছিলাম, শেষ কথা বলতে এটা দিয়ে শেষ করতে চাই যে ওমানের যে নেগোসিয়েশনটা চলছিল, জারেড কুশনার এবং ওয়েটকফ সেখানে ছিল। এবং ওখানে একজন ব্রিটিশ নাগরিকও ছিলেন, উনি সিকিউরিটি অ্যানালিস্ট উনি ছিলেন। ওনার নামটা হচ্ছে, এক সেকেন্ড আমি বলছি, ওনার নাম হচ্ছে জোনাথন পাওয়ার। তো উনি এই মিটিং এর থেকে বেরিয়ে এসে বা মিটিং এর পরে উনি বলেছিলেন যে এই যে জারেড কুশনার এবং যে ওয়েটকফ, এই দুজনই হচ্ছে জায়নিস্ট, যে ট্রু জায়নিস্ট। এবং আমরা দেখেছি জারেড কুশনার ওয়েটকফ বলেছে যে ইরানের এত ইউরেনিয়াম আছে যে তারা বোম বানিয়ে ফেলবে। রিসেন্টলি একটা নিউজ দেখলাম যে ইরান নাকি একটা নিউক্লিয়ার বোম বানিয়েছে, ওয়ান নিউক্লিয়ার বোম। এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না, এগুলো অনেক উল্টাপাল্টা কথা ইন্টারনেটে। এমনকি গ্রক যেটাকে বলা হয়, সরি নট গ্রক, এক্স, যেটা আগে টুইটার ছিল অ্যালন মাস্কের, ওইখানেও সমস্ত ভরে গেছে আর কি। মানে মানে ফলস অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট, যার যা খুশি লিখছে। এই জন্য আমরা একটু একদম কনফার্ম না হয়ে এগুলো বলতে পারছি না। বাট ইন এনি কেস করতে পারে, ইরানের পক্ষে সম্ভব। কারণ ইরানের প্রচুর সায়েন্টিস্ট আছে। এছাড়া রাশিয়ার সাথে ইরানের নিউক্লিয়ার পাওয়ার, কি বলে, বিশেষ করে পাওয়ার না, নিউক্লিয়ার ইলেকট্রিসিটি, এটা নিয়ে তাদের সমঝোতা আছে, যেমন বাংলাদেশের সাথে আছে রাশিয়ার সাথে, এরকম একটা ব্যাপার আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ভারতের আহ প্রধানমন্ত্রী উনি বলেছেন আহ, ইরানের প্রেসিডেন্টের সাথে ফোন আলাপ করেছেন, এবং উনি এই যুদ্ধ থামানোর কথাও বলেছেন। যদিও ইরানের প্রেসিডেন্ট ব্রিক্স কে বলেছে এটা কন্ডেম করতে, এই যুদ্ধটাকে কন্ডেম করতে, যেটা ইরানের বিরুদ্ধে হচ্ছে, ব্রিক্স এর পার্টনার হিসেবে। এখন দেখা যাক যে মানে যুদ্ধটা যুদ্ধ দিয়ে শেষ করতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প এন্ড ইসরায়েল। ইসরায়েলের নেতানিয়াহুর পলিটিক্যাল সার্ভাইভাল ইজ ডিপেন্ডস অন ওয়ার। এবং উনি আরেকটা মজার কথা বলেছিলেন, যখন উনি লাস্ট অ্যাপিয়ার করলো, যে বললো যে আই এম অ্যালাইভ, ওখানে উনি বলেছেন, মানে প্রেস কনফারেন্স, সো কল প্রেস কনফারেন্স, ওখানে উনি একটা কথা বলেছিলেন যে জেসাস ক্রাইস্ট ডাজন্ট হ্যাভ দ্য এজ ওভার চেঙ্গিস খান। তার মানে হচ্ছে যে চেঙ্গিস খানের সামনে জেসাস ক্রাইস্ট টিকতে পারছে না। জেসাস ক্রাইস্টের মানে এই যে শান্তি শান্তি করে বা গুড, ভালো কথা বলে কোনো লাভ নাই, এটা স্ট্রং হতে হবে, এটা ব্রুটাল হতে হবে, এটা এই হতে হবে সেই হতে হবে, মানে বারবারিয়ান একটা অ্যাক্ট করতে হবে, তাহলেই শান্তি ফিরে আসবে। দিস ইজ নেতানিয়াহুস কমেন্ট, দিস ইজ। এবং যার ফলে খ্রিস্টান ওয়ার্ল্ডেও দেখা গেছে
যে একটা রিপারকাশন তৈরি হয়েছে। কারণ তারা বলছে এটা কি জাতীয় কথা। আম, আমরা যা জানি সেটা হচ্ছে জেসাস ক্রাইস্ট শান্তির প্রতীক। আমরা শান্তির মাধ্যমে আমরা শান্তি আনবো, আমরা যুদ্ধের মাধ্যমে শান্তি আনবো, এটা কি জাতীয় কথা। চেঙ্গিস খান জেসাস ক্রাইস্টের থেকে উপরে উঠে গেল, এই নিয়ে আবার একটা বাকবিতণ্ডা শুরু হয়েছে। এটা কোথায় যা তাও জানি না। তবে যেটা মনে হচ্ছে যে খ্রিস্টান জায়নিস্ট যে খ্রিস্টান আছে আমেরিকার, তাদের ভিতরে একটা নাড়াচাড়া হবে, কারণ পাবলিক তো এটা নিয়ে কথা বলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পাবলিক অপিনিয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পলিটিক্স। যদি কেউ মানে না, মানতে চায় না, বাট আলটিমেটলি মানতে হয়। আলটিমেটলি মানতে হয়, একটা লেভেল পরে এটা মানতে হয়। এবং দেখা যাচ্ছে যে এই যত যাই হচ্ছে না হচ্ছে, এর পেছনে আরেকটা জিনিস হচ্ছে অ্যাবস্টেন ফাইল, যেটাকে এখন অনেকেই বলছে অ্যাবস্টিন ক্লাস। মানে যারা এই অ্যাবস্টিন ফাইলে জড়িত বা যারা এই ডিপ স্টেটের সাথে জড়িত, তাদেরকে এখন বলা হচ্ছে এলিট ক্লাস না বলে এখন বলা হচ্ছে অ্যাবস্টিন ক্লাস। দে আর অ্যাবস্টিন ক্লাস, মানে এরা বাচ্চাদেরকে যৌন নির্যাতন করে, বাচ্চাদেরকে অত্যাচার করে, খুন করে, মজা পায়। দে গেট ফান আউট অফ কিলিং চিলড্রেন। এটা ইতিহাসে অনেক সময় হয়েছে এবং প্রতিবার সেই সভ্যতা ধ্বংস হয়ে গেছে। এটা ইতিহাস বলে, প্রতিবার সেই সভ্যতা ধ্বংস হয়ে গেছে। প্রকৃতি নিতে পারে না। এমনকি যারা ইসলামে আছেন, যারা, তারা জানেন যে আহ, ইসলামের নবী রসুল্লাহ উনি যখন আসলেন, তখন আরবে বাচ্চা মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, পুঁতে ফেলা হতো। তো সেটার এগেন্স্টে অনেক প্রোটেস্ট ছিল, কারণ অনেক মা সহ্য করতে পারছিল না। তো এই 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 ব্যাপারটা হচ্ছে যে এরকম প্রোটেস্ট আসবে, এবং আমরা মনে হয়, যদিও ওরা বলছে মেসাইয়া আসবে, মেসাইয়া আসবে, who knows, আসতেও পারে, হয়তো মেসাইয়া ওইভাবে না, বা হয়তো কোনো পলিটিক্যাল লিডার উইল কাম ফরওয়ার্ড। যেমন চায়না তো ডেড এগেনস্ট হচ্ছে প্যালেস্টাইনের এগেনস্টে, ইসরায়েলের অ্যাটাকে ডেড এগেনস্ট হচ্ছে চায়না। এমনকি চায়না ইরানের এগেনস্টে অ্যাটাক যেটা করছে, ইসরায়েল ডেড এগেনস্ট। সো ইউ নো দ্যাট উই ডোন্ট নো, বাট উই ক্যান হোপ that the situation is rising, ripening to get a better leadership in the world. এবং যারা এগুলো করছে, শিশুদেরকে মারছে এবং যারা বাচ্চা মেয়েদেরকে কি বলে অ্যাবিউজ করছে, এটা প্রকৃতি মেনে নেয় না, কোনো সময় মেনে নেয়নি, কোনোদিন মেনে নিবে না। এবং ইরান যে কাজটা করছে, একটা কান্ট্রি মাথা তুলে প্রকৃতির কাজটা করে চলেছে। তারা দেখাতে চাচ্ছে যে এই রেজিম চলতে পারে না, ইসরায়েলের এই রেজিম, আমেরিকান এই ধরনের সাপোর্ট চলতে পারে না, গালফ স্টেটে আমেরিকান প্রেজেন্স থাকতে পারে না। এবং আরেকটা জিনিস বলে আমি শেষ করব, অনেক কিছু একটু একটু করে আসছে, আমি তো স্ক্রিপ্ট ছাড়া কথা বলি, সরি দি অডিয়েন্স যদি লিঙ্ক করতে না পারেন, সেটা হচ্ছে যে গালফ স্টেটে যদি এরা বলে থাকে আমরা নিউট্রাল, এই সৌদি আরব, ওমান, এরা যদি বলে থাকে আমরা নিউট্রাল, এটা অনেকটা এরকম যে ধরেন আমি সৌদি আরব এগুলো বাদ দিলাম, ধরেন আম, কি বলে কানাডাতে আম, এই সমস্ত আমেরিকান বা অন্য সমস্ত জিনিসপত্র আছে কানাডাতে, মিসাইল সিস্টেম এগুলো আছে। অন্য কোনো ধরেন চায়নারই আছে কানাডাতে, এবং কানাডা থেকে মিসাইল মারা হলো আমেরিকাতে। তো চায়না, আমেরিকা কি বলবে? আমেরিকা চায়না, কানাডা বলবে যে না আমরা কিছু জানি না, আহ, এটা চায়না মেরেছে। তো আমেরিকা কি সেটা মেনে নিবে? যে সেটা তো তোমার কাছ থেকে আসছে, তুমি তো ওদের প্রোটেকশন দিয়েছো। ঠিক অ্যানালজিক্যালি যদি আমি বলতে চাই, সিমিলারলি যেটা ভারত করেছে, মানে পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনাকে শেল্টার দিয়েছে, এবং সব বদমাস আওয়ামী লীগের যে সমস্ত বদমাস লোকগুলো, আওয়ামী লীগের সবাই বদমাস না, যারা বদমাস তারা পালিয়েছে, এবং তারা সেখান থেকে যে এই আম, কি বলবো প্রচারণা চালাচ্ছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। সেখানে যদি, সেখানে যেমন ভারত বলেছে এটা আমাদের কিছু করার নাই, এটা তো আমরা কিছু করছি না, আমরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছি মাত্র, কিন্তু আমরা কিছু করছি না। তিনি পলিটিক্যাল কথা বলছেন, সেখানে মারামারি হচ্ছে, লোকজন মারা যাচ্ছে, জিনিসপত্র ধ্বংস হচ্ছে, এটাতে ভারতের কিছু করার নাই। দিস ইজ সামথিং লাইক দিস। এবং আমরা যদি বোকা হয়ে থাকি যে ভারত আসলে আমাদের ভালো চায়, কিন্তু আওয়ামী লীগ আর শেখ হাসিনা আসলে ভালো চায় না, এটা একদম মানে এটা অনেকটা ওই এই যে কি বলে গালফ কান্ট্রি গুলোর মতো অবস্থা হবে। ইরান সেটা খুব ভালোভাবে জানে, এবং ইরান ঠিক একইভাবে সেটা ব্যবস্থা নিচ্ছে, এবং ইরান বলে দিয়েছে অলরেডি
আমেরিকা এবং ইসরায়েলকেও বলে দিয়েছে বা সারা পৃথিবীকে বলে দিয়েছে যে ইসরায়েল আমেরিকা দে হ্যাভ টু স্টপ দ্য ওয়ার। তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ওই আমেরিকাকে ওই জায়গা থেকে সরে যেতে হবে, কি বলে গালফ থেকে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আর কখনো ইরানে কোনো ধরনের অ্যাটাক হবে না, সেটাকে রিটেন গ্যারান্টি দিতে হবে থ্রু সাম ইন্টারন্যাশনাল কি বলে মিডিয়াম অথবা মেডিয়েট। তো দেখা যাক, রাশিয়া এগিয়ে আসছে, আমাদের গ্লোবাল সাউথ এবং এশিয়ান কান্ট্রির উইজডম আছে, সেটাতে আমাদের বিশ্বাস আছে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, এবং শান্তিতেই মুক্তি, যুদ্ধে আমাদের কারো কোনো মুক্তি নেই। সবাইকে ধন্যবাদ।